বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ সংবাদগুলো। নির্বাচনের সময় মিটিং মিছিলে দূরত্ব বজায় রাখতে হবে, তবে এই পরিস্থিতিতে কলকাতা কর্পোরেশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিটিং মিছিলের সময় মুখে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। শুধু কলকাতা পৌরসভা সতর্ক হলে চলবে না, সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। আলিপুর, ভবানীপুর বাজার এই জায়গাগুলোতে একতলা ও বহুতলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমাগত। সমস্ত পৌরবাসীকে হাত জোর করে অনুরোধ করছি যাতে কোভিড প্রোটোকল এটা অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমরা যারা পৌরসভায় আছি ও শহরের স্বাস্থ্য ব্যবস্থা এটা আমাদের দায়িত্ব এবং দেখেন মূলত অতীন ঘোষ। এখন আবার কিছুটা হলেও অন্যান্য জায়গার তুলনায় কম হলেও কোভিড পরিস্থিতি বাড়ছে এবং তাই সবার কাছে অনুরোধ মাস্ক পরা এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখলে কোভিডকে নিয়ন্ত্রণে রাখা যাবে। অন্যান্য শহরের মতন লকডাউন করার দরকার হবে না। আজকেও প্রায় 150 জন কোভিডে আক্রান্ত হয়েছে, যেটা নেমে গেছিল 30-35 জনের মধ্যে। এর কারণ হচ্ছে অন্যান্য শহর থেকে প্লেন আসছে, ট্রেন আসছে, মানুষের যাতায়াত হচ্ছে এবং বেলেঘাটা আইডি থেকে সব 0 পেশেন্ট হয়ে গেছে। এখন আবার পেশেন্ট ভর্তি হচ্ছে। তাই আমরা পৌরসভা থেকে আবার ডোর টু ডোর স্যানিটাইজেশন, স্প্রিংকলারের দিয়ে স্প্রেইং, এগুলো সব চালু করব এবং আবার আমাদের যে হেলথ ওয়ার্কার আছে, অতীন ইলেকশনে দাঁড়িয়েছে, ব্যস্ত, কিন্তু তার মধ্যেও ওকে আমি অনুরোধ করব যে এই সিস্টেমটাকে চালু করার এবং আমরা যে কোভিড টেস্টগুলো করছিলাম সেগুলো সব জায়গায় করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন যে কোভিড ভ্যাকসিন যাতে সবাইকে দেওয়া যায়। এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো পজিটিভ রিয়াকশন আসেনি, তবুও আমাদের যে হেলথ সেন্টারগুলোতে আমরা ভ্যাকসিনেশন করছি, সব বয়স্ক মানুষ এবং 45 বছরের উপরে কোমরবিড যাদের আছে তাদের সবাই যেন ভ্যাকসিন নিয়ে নেয়, এই অনুরোধও পৌরসভার তরফ থেকে আমরা রাখছি। দক্ষিণ শহরতলির অন্যান্য বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মহেশতলা বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল দাস আলিপুরে মনোনয়নপত্র জমা দিলেন। আজ সকালে নিজ বাসভবনে গৃহদেবতার পুজো করে নিজের পার্টি অফিস মোল্লার গেটের বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন। পরে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে হুট খোলা জিপে মনোনয়নপত্র জমা দিতে আলিপুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় 3 লক্ষ হেক্টর চাষযোগ্য জমি যোগ এবং 4.5 লক্ষ হেক্টরে দুফসলি চাষ ব্যবস্থায় দেশের প্রথম স্থানাধিকার, প্রথম পাঁচে বাংলা, শিল্পোন্নত বাংলা, বার্ষিক 10 লক্ষ নূতন MSME, সর্বমোট সক্রিয় MSME ইউনিটের সংখ্যা 1,05,00,000। 2000 বড় শিল্প ইউনিট যোগ হবে প্রায় 10,000 শিল্প ইউনিটের সাথে আগামী 5 বছরে। 5 লক্ষ কোটি টাকা নতুন বিনিয়োগ আগামী 5 বছরে। উন্নতর স্বাস্থ্য ব্যবস্থার সুস্থ বাংলা, স্বাস্থ্য ব্যয় এবং বরাদ্দ দ্বিগুণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত দলের প্রচার শুরু হয়েছে। আজ দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির একাধিক তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। বেহালা পূর্ব ও পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মহেশতলা তৃণমূল প্রার্থী দুলাল দাস এবং বজবজ তৃণমূল প্রার্থী অশোক দেব মনোনয়নপত্র জমা দিলেন। কর্মী সমর্থকদের ভিড়ে আলিপুর চত্বর জনমুখর হয়ে ওঠে। নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সমস্ত প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে 100% আশাবাদী এবং জানান রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করে আবারও সরকার গঠন করবে তাঁরা। আপনারা দয়া করে
বাইরে গিয়ে দাঁড়াবে। রত্নাদি প্রার্থী হয়েছে, কত ভোটে ধন্যবাদ। জিতবে? দেখুন, অ্যাকচুয়ালি আমি বেহালা পূর্ব সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই, তবে মানুষের কাছে যে ছুরি লক্ষাধিক ভোটে জিতবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। পাত্রদা একবার একটু তাদের ব্যথায় যারা আমাকে বেহালায় আমার রাজ্যে দিয়েছে, বিরোধী দলনেতা হয়েছে, সব কিছুই আর কি হয়নি বেহালা। আমার বিধানসভা কেন্দ্র থেকে প্রত্যেকে হাজির হয়েছে, এতেই প্রমাণিত হয়েছে সময়ের অপেক্ষা আমরা জিতে গেছি। আপত্তি এখানে কোনো কিন্তু নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী করব, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। যারা কুৎসারণা করছেন এবং যারা দল থেকে বেরিয়ে গেছেন তারা কিন্তু আগামী দিনে কর্পূরে হাওয়ার মধ্যে উড়ে যাবে। আমরা আছি, থাকবো। মমতা ব্যানার্জি একটা বাই খেলবে এবং বিজেপিকে আউট করবে, এটি আমার আপনার প্রতিপক্ষ কাকে ভাবছেন? হ্যাঁ? আপনার প্রতিপক্ষ কাকে দেখুন, শত্রুপক্ষ কখনো কেউ ছোটো করে দেখে না, কিন্তু আমি লড়াই করব এবং জনগণ আমাদের সাথে আছে, সেটাই আমাদের ভরসা। সেটা নিয়ে লড়াই করব। আমি শত্রুপক্ষ কখনো ইগনোর করি না। এই নির্বাচনে জিতে এলে কি করবেন? মানুষের জন্য কি কাজ করবেন? মানুষের জন্য কাজ করে জন্য আমরা দাঁড়িয়েছি। এই নির্বাচনে জিতার পরে নির্বাচন হোক, আমরা নিশ্চয়ই যখন মিটিং হবে আমরা কী কী করব, একমাত্র আমরাই দল, আমরা কি করি যে কী করবো বলতে পারবো। আর যে দল আছে কিছু করেনি, কিছু করতে পারবে। আরে দিয়ে দেবো হাত ছড়া। লড়াইটা অন্যরকম বলতে আমার জীবন অন্যরকম। কারণ হচ্ছে আমি প্রথমবার জীবনে কোনো একটা নির্বাচনে দাঁড়াতে যাচ্ছি, টেনশন থাকে, নমিনেশনে অনেক কাগজপত্র ব্যাপার থাকে, ভুল হয়ে গেলে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, তাই একটু টেনশন থাকে। মোটামুটি গুছিয়ে জমা দিয়েছি। আর জেতার ব্যাপারে আপনারা বলেছি, এবারও বলছি, দেখুন, উনি বিজেপির ক্যান্ডিডেট হবেন কি হবেন না, উনি বিজেপির লোক, ওই দলের ব্যাপারে আমি কোনো কথা বলি না। আজকে নমিনেশন ফাইল করার পর কি নিজেকে একটু চাপমুক্ত লাগছে? কারণ একটা তো প্রচার চলছিল যে বিপক্ষে দাঁড়াবেন শোভন চ্যাটার্জি। না, আমি প্রথম থেকেই বলেছি যে আমি বিজেপি দলের বিরুদ্ধে লড়ছি, আমি কংগ্রেস, সিপিএম, আব্বাস সিদ্দিকীদের দলের বিরুদ্ধে লড়ছি। আমি কোনো প্রার্থীকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই কখনো ছিল না। শোভন চ্যাটার্জির জায়গায় যদি নরেন্দ্র মোদী নিজে এসে দাঁড়ালেও আমার কোনো চাপ ছিল না, কারণ আমি নিজে জানি আমি একটা বিজেপি দলের বিরুদ্ধে লড়ছি। অভিনেত্রী বিপক্ষে ফাইটটা কেমন হবে? একদমই না, ওরকম না যে ফাইটটা হবে না। বললাম তো, আমি একটা দলের বিরুদ্ধে লড়েছি, ও সেই দলের ক্যান্ডিডেট, বিজেপি দলের ক্যান্ডিডেট। বিজেপি তো ওর জন্য নিশ্চয়ই লড়াই করবে, ওকে যখন ওই কেন্দ্রে পাঠিয়েছে। আমাকে যখন তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে, তৃণমূল কংগ্রেস আমার জন্য লড়াই করবে। তো এখানে ও অভিনেত্রী বলে হালকা, শোভনবাবু রাজনীতিবিদ বলে খুব ভারী, এরকম ব্যাপার নেই, কাউকে আন্ডার এস্টিমেট করার ব্যাপার নেই। লড়াইয়ের জায়গায় সবাই সবার জায়গাটা ধরে রাখার চেষ্টা করে। বাবা নমিনেশন ফাইল করার পর আপনার কাছে গেছিলেন, আশীর্বাদ দিলেন না, অ্যাকচুয়ালি আমার বাবা তো জানেন বহুবার ইলেকশন লড়েছে, আমি প্রথম। তো নিজের থেকেও মেয়েকে নিয়ে বেশি টেনশন করছিল যে আমি ঠিকঠাক কাগজ জমা দিতে পারবো কিনা বা সব ঠিকঠাক হয়েছে কিনা। তাই জমা দেওয়ার পরে, বাবার জমা দেওয়ার পর তোমার সঙ্গে একবার দেখা করলাম, আমি প্রণাম করলাম। আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে গেল এক ব্যক্তি। মেদিনীপুরের বাসিন্দা গৌতম গুচ্ছাইত, আনুমানিক বয়স 45।
আজ হঠাৎ সকাল 11টা নাগাদ আলিপুর চিড়িয়াখানায় আসে। কিছুক্ষণ পরে জানা যায় তিনি নাকি 15 ফুট পাঁচিল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়ে। এতটা উঁচু পাঁচিল থেকে নামতে গিয়ে তার হাত এবং পায়ে চোট লাগে গুরুতর। মানুষজন চিৎকার চেঁচামেচি করাতে সিংহ তাকে আহত করলেও গুরুতর জখম হয়নি। 90 দশকে এরকম এক ঘটনার সাক্ষী ছিল আলিপুর চিড়িয়াখানা। তখন একটি বাঘের গলায় মালা পরাতে গিয়ে গুরুতর জখম হয়েছিল সেই ব্যক্তি। পরে তিনি মারা যায়। আবারও 2021 সালের 19শে মার্চ এই ঘটনার সাক্ষী হয়ে থাকলো আলিপুর চিড়িয়াখানা। आज इधर एक पागल भेष में आया था, वो आदमी आया था, वो पत्थर के ऊपर चढ़ गया और सिक्योरिटी आके बाहर में कूदने का बोला, वो नहीं कहा, वो भीतर में कूद गया और सिक्योरिटी अनेक वॉकी टॉकीते बुलाया, अनेक सिक्योरिटी बुलाया और তারপর আমাদেরকে নিরাপত্তা দূরের জন্য हटा दिया। आपने क्या देखा? वो आदमी नीचे गिरा तब कैसे देखा? क्या कर रहा था आदमी तब? नीचे गिरा तब देखा व्यथा हो, दर्द हुआ। फिर शेर कहाँ था? शेर यहाँ था। हाँ, फिर वो उसके पास गया? उसके पास गया कि ना नहीं गया देखा नहीं। अच्छा, हटा दिया। फिर उसको कैसे निकाला उस आदमी को? देखा नहीं। अच्छा, आप कहाँ से आए हैं? मुर्शिदाबाद। आपका नाम क्या है? सिरोज। कितने बजे दोस्तों घटना घटी? 10:30 प्राय। লাফ মারলে তো নিজে লাফ মারলো নিজে তো লাফ মারলে। বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি 50,000-এরও বেশি ভোটে হারানোর উত্তর বারাসাত দলীয় কার্যালয় থেকে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, উনি 50,000 বলেছে, 75,000 নয় তো। শঙ্কর চ্যাটার্জিকে চিনি না, এবার পরিচয় হবে। আর 50,000-এরও বিষয়টা দোষরামে বোঝা যাবে। তবে বারাসাতে আমার প্রতিপক্ষ আমি কাউকে মনে করছি না। শুনেছি প্রার্থীর চোখ দেখা যায়, কিন্তু বারাসাত বিধানসভায় কিছুই দেখতে পাচ্ছি না। গাছপালা, পাতালতা, এমনকি পাখিও দেখতে পাচ্ছি না। গত দুবারের চেয়ে বারাসাতের মানুষ আরও বেশি করে ভালোবাসছেন। যেখানেই যাচ্ছি মানুষ আসছে, সেলফি তুলছেন, বিশেষ করে মহিলারা। গতবারের থেকে অনেক বেশি মানুষের সাড়া। তাই এখানে প্রতিপক্ষ বলে কাউকে মনে করছি না, চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন। তিনি আরও বলেন, বারাসাতে যা কাজ হয়েছে সেই নিরিখেই মানুষ বিচার করবে। যা কাজ হয়েছে, যা তৈরি হয়েছে, তাকে রক্ষণাবেক্ষণ করাটা প্রধান কাজ হওয়া উচিত আগামী দিনে। আমি সব জায়গায় একইভাবে যাবো, প্রত্যেকের সঙ্গে একই রকম, কোনো রকম আলাদা কিছু নেই। আর ওই যে রেজাল্টটা হয়েছিল, সেই রেজাল্টটা হয়েছিল যেহেতু লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে ওই বামটা একটু শিফট করে গেছিল। ওরা একটা চেয়েছিল এখানে হারাতে, সেইটা আপনি এই যে থার্ড টাইম ক্যাম্পেইনে যাচ্ছেন, প্রত্যেকটা সময়ের চিত্র আলাদা আলাদা। এবারে কি ডিফারেন্স ফিল করছেন যে ক্যাম্পেইনে যাওয়ার পর আপনাকে সাধারণ মানুষ কি বলছে? বেশি বেশি ভালোবাসছে আর ভীষণ বেশি সেলফি তুলতে গেছে সবাই, মহিলারা বিশেষ করে। এটা গতবার এত ছিল সেলফি না, বেশি আছে এবার সেলফি, প্রচন্ড সেলফি। তাতে বোঝা যায় আমি যখন বক্তৃতাটা দিচ্ছি বা কথা বলছি, তখন হয়তো ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে না 5 বছর আগের জীবনের থেকে এখন কি বেশি তাজা 70-75% বোধ হয় আমরা পেরেছি। আমি যে জন্য বলিও, আমরা হয়তো সোনার বাংলাটা এখন বানাতে পারি না, আমরা রূপোর বাংলা বানিয়েছি। আমরা অচিরেই এটাকে সোনার বাংলা বানাতে পারবো। আমাদের প্রবেশটা আস্তে আস্তে হয়েছে, সেখান থেকে এসে এখানে পৌঁছেছি। কাজেই আমাদের যে কাজটা বাকি সেটা করতে হবে। আমি মেনলি যেটা বলছি সেটা হচ্ছে আমি মেনটেন্যান্সটা বেশি চাই। কোনো অসুবিধা চিনি না ওনাকে, দেখবো চেনা হবে, আলাপ পরিচয় হবে, নিশ্চয়ই দেখা হবে ঘুরতে ঘুরতে। কালকে বলেছেন 50,000 ভোটে আপনাকে 75,000। 50,000-এর বেশি ভোট হারাবেন।
75 বলেনি আমি ওয়েট করবো সেই দিনটার জন্য। 2 তারিখে তাতে আপনি প্রধান প্রতিপক্ষ মনে করছেন কেউ বাম না মানে জোট প্রার্থী নাকি বিজেপি? কেউ নেই, আপনি দেখতে পাচ্ছেন মেয়েদের কোনো প্রবলেম নেই, কোথাও অসুবিধা নেই। আর ড্রেস কোড যেটা বলেছিলাম কোড কিছু না, একটা সাজেশন ছিল, সেটা আমিও একই আছে, আমার মতামত একই আছে, চেঞ্জ হয়। কি সেই মতামত তার একবার মতামতটা একই, সেটা হচ্ছে যেভাবে পোশাক পরলে যে যে জায়গার জন্য অকেশনে পরা উচিত, শ্রাদ্ধ বাসরে যেমন পরা উচিত, আবার ডিস্কো থেকে যেমন পরা উচিত, এর মধ্যে একটা ডিফারেন্স থাকে, সবাই জানে। ওইটাই একই জিনিস হচ্ছে। যখন ট্রেনে করে কেউ পড়তে যায় কোনো মেয়ে ভিড় ট্রেনের মধ্যে লোকালেতে, তখন তার একটা ড্রেস যেভাবে হওয়া উচিত, সেটা সবাই জানে, এটা কোনো নতুন কিছু নেই। ওইটার কথাই কিছু বলি না, আপনি এটা বলেছিলেন যে অশালীন যে সমস্ত মন্তব্যগুলো উঠে আছে তাদের অশালীন পোশাকের জন্য অনেক সময় 10টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট। আপনি কি মনে করছেন না এই যে আপনি আবার আপনার এই বক্তব্য অনুসারে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে? বেহালা পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির বেহালার শখের বাজারের চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিলেন এবং নিজের নামে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন। শ্রাবন্তীর আশাকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শ্রাবন্তী জানালেন, মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। আমি বেহালার বাসিন্দা হয়ে বেহালা পশ্চিমে আমাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। এই যাত্রায় যাতে আমি অনেক দূর পৌঁছাতে পারি, যা এখনো হয়ে ওঠেনি বা যে উন্নয়ন এখনো হয়নি সেগুলো আরও ভালো করে করতে চাই। আমি টাইমস অফ ইন্ডিয়া দেখেছি। চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিলেন, এবার প্রচার শুরু করবেন, এটা কীভাবে দেখছেন? খুবই স্পেশাল লাগছে, বা আমি আশা করিনি মন্দির খোলা থাকবে, কিন্তু এখানে আসতে পেরে ভীষণ ঠাকুরমশাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমার জন্য মন্দিরটা খুলে দিয়েছেন। মায়ের আশীর্বাদ দিয়ে শুরু করেছি আমি। আর অবশ্যই বেহালার বাসিন্দা হয়ে এটা তো সত্যি একটা বিশাল বড় পাওনা ভারতীয় জনতা পার্টির থেকে, যে তারা আমাকে বেহালায় পশ্চিমে দাঁড়ানোর যোগ্য মনে করেছেন, সেখানকার একজন প্রার্থী হিসেবে আমাকে নিয়োগ করেছেন। সেটা সত্যি মানে অসংখ্য ধন্যবাদ আমার দলকে, আপনাদের সবার মানে আশীর্বাদ আমি চাই যাতে আমি এই যাত্রায় অনেক দূর পৌঁছতে পারি। হেভিওয়েট প্রার্থী পার্থ চ্যাটার্জি, সেই জায়গায় আপনাকে প্রার্থী করা হয়েছে এখানে, কীভাবে দেখছেন এটা, কতটা প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে? জীবনে তো অনেক লড়াই দেখেছি, আশা করছি ভালোবাসার, বাট আমার পাশে সবসময় আমার ভালোবাসার মানুষরা ছিলেন। ভালো সময় খারাপ সময় সব সময় কিন্তু আমার পাশে ছিলেন। তো আমার এবার কর্তব্য যে তাদের পাশে আমি থাকি, আর পুরোটাই মায়ের আশীর্বাদ, ভগবান আছেন ওপরে, উনি যা ডিসাইড করবেন, কিন্তু আমার তরফ থেকে আমি যতটা পারি আমি নিশ্চয়ই আমার বেহালাবাসীর জন্য করব। বেহালা পশ্চিমের মানুষের কাছে আপনি যাবেন, কি বার্তা দেবেন প্রথমে? অনেক কিছু আছে, অনেক কিছু প্ল্যানিং আছে, যেগুলো এখন অবধি হয়ে ওঠেনি, যা উন্নয়ন হয়েছে বা হয়ে ওঠেনি সেগুলোকে আমরা আরও ভালো করে তুলতে চাই। অনেক কিছু প্ল্যানিং আছে, সবার সাথে মিলেমিশে যারা উচ্চস্থানীয় যারা আমার বিজেপি নেতারা আছেন তাদের সাথে আলোচনা করেই সব কিছু ডিসাইড করে জানাবো। উলুবেড়িয়া পৌরসভার গেরুয়া দখলে। উলুবেড়িয়া পৌরসভার 32টি ওয়ার্ডের মধ্যে 24টিতে শাসক দলের হাতে, অন্য 8টি বিরোধী দলকে থাকলেও আজ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল করতে কয়েক হাজার মানুষ হাজির হলো উলুবেড়িয়া পৌরসভার। অপরদিকে বিজেপি কার্যালয় অফিসে উলুবেড়িয়া পৌরসভার সামনে এত জমায়েত হয় বিজেপি কর্মীদের, এটাকে উপহাস ছলে জানান আজকে জমায়েত বলেছে আগামীর 2রা মে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, আর উলুবেড়িয়া পৌরসভা বিজেপির দখলে থাকবে। তারপর জগৎ থেকে আসা হাওড়া গ্রামীণ শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় কর্মীদের উপস্থিতিতে কার্যত উলুবেড়িয়া স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসনের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরণ বেরার মনোনয়ন দাখিল করার সময় কয়েকশো কর্মী পৌরসভার সামনে থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত মিছিল করে মনোনয়ন দাখিল করতে যায়। এর পরের কর্মসূচি হলো আমি এখন কর্মসূচি সাজিয়ে মানুষের ঘরে ঘরে যাব, এটাই
মেইন কর্মসূচি। আজকে ফাইল হলো এবং এটা হোপফুলি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমরা জয়ের দিকে এগোবো, কারণ নমিনেশনের প্রক্রিয়া হলো মেইন প্রক্রিয়া। এটা মানে দুদিন খুব ভার্স্ট একটা বড় প্রক্রিয়া চলেছে এবং সবার প্রায় নাওয়া খাওয়া না করে এটা চলেছে এবং প্রত্যেকে আমার ভাইরা আমার ইয়েরা বোনেরা খুব হেল্প করেছে, সবাই আজকে এসছে আমার সঙ্গে। তো এটা একটা উৎসবের মতো। তো বড় পেপার ওয়ার্ক সব কিছু কমপ্লিট হলো, এবার দেখা যাক। এখন তো রূপালী জগৎ থেকে গ্রামে আসছেন নির্বাচন লড়তে, কতটা অসুবিধার মধ্যে আমি এখানে কিন্তু অভিনেত্রী তনুশ্রী হয়ে আসিনি, আমি এখানে একদম ওদের ঘরের মেয়ে হয়ে এসেছি। আমি একদম ওরা আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে এবং লাস্ট বছর ধরে যে ক্ষোভটা, যে যন্ত্রণাটা ওদের মধ্যে জন্মেছিল না, আমি দেখেছি। আমি এসে এটা আমি অনুভব করেছি যে ওরা কতটা কষ্টে আছে, ওদের কতটা উন্নয়ন দরকার এবং কতটা মানে ওদের যেটা শ্যামপুরে দরকার একদম তরুণ প্রজন্ম পরিষ্কার। ম্যাডাম, হাওড়া গ্রামীণ জেলায় কিন্তু বহিরাগত ভূমিপুত্র নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরে চলে আসছে, তা আপনি কি জেতার ব্যাপারে থাকবে? এই বিবাদগুলো না সৃষ্টি করা, আমার মনে হয় না এটা এরকম কোনো বিবাদ। আমরা কি পশ্চিমবঙ্গ থেকে আলাদা? এই জায়গাটা কি পশ্চিমবঙ্গ থেকে আলাদা নয়? এই জায়গাটা তো ভারতবর্ষ থেকে আলাদা নয়। কেন আমরা একটু বৃহত্তর চিন্তাভাবনা করবো না? ভারতীয় জনতা পার্টি কিন্তু এই চিন্তাভাবনাটাই মানে পাল্টে দেয়। পাল্টানোর সময় এসেছে, মোড় ঘোরার সময় এসেছে। সবাই তো চায় যে চাকরি বাকরি হোক আমাদের ছেলে মেয়েদের, তারা এখানে থাকে, পশ্চিমবঙ্গে থাকে, সেটা চায়, তাই না? তো আমার মনে হয় যে এই দিনটা আসতে চলেছে। ছেলের প্রকৃত খুনিদের শাস্তি দিতেই রাজনীতিতে এসেছি বললেন নিহত মনীষের বাবা বিজেপি প্রার্থী ডক্টর চন্দ্রমণি শুক্লা। রাজনীতি আমার পেশা নয়, আমি একজন চিকিৎসক আর হতভাগ্য পিতা। আমার রাজনীতিতে আসার প্রথম কারণ ছেলের খুনিদের শাস্তির ব্যবস্থা করা। আমি মনীষের অপূর্ণ কাজ সম্পন্ন করতে চাই। ব্যারাকপুরে শিল্পাঞ্চলের শ্রমিকদের পাশে থাকতে চাই। বিধানসভা ভোটে বিজেপির কাছ থেকে টিকিট পেয়ে নিজের প্রথম প্রতিক্রিয়ায় একথাই বললেন নিহত বিজেপি যুব নেতা মনীষ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিনি। ভারতীয় জনতা পার্টি তাকে টিকিট দিয়েছে নিজের বাড়িতে। সাংবাদিকদের এই প্রতিক্রিয়া দিলেন চন্দ্রমণি শুক্লা। আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে মনীষের যে এরকম নির্মম হত্যা হয়েছে তার একটা ভালো বিচার করানোর জন্যই আমি রাজনীতিতে এসেছি। আমার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি মনীষকে যারা হত্যা করেছে তাদেরকে উচিত শাস্তি দেওয়া। 2 নম্বর আমি যার জন্য রাজনীতিতে এসেছি, মনীষ টিটাগড় ব্যারাকপুরের লোকের এত মানব সেবা করতো যে সৃষ্টির মাধ্যমে, আমি কিন্তু সেই উদ্দেশ্যে এসেছি কি ব্যারাকপুর টিটাগড় মানুষের কাছে পাশে দাঁড়াবো। এইখানকার লেবার যা সমস্যা আছে, লোকদের যা সমস্যা আছে, এইখানকার যারা মিলগুলো বন্ধ আছে, তাদের আমি উন্নয়নের জন্য কাজ করব। আমি এইখানকার মজদুরদের সঙ্গে থাকব, গরিব লোকেদের সঙ্গে থাকব। আর আমার তো উদ্দেশ্য এইটাই, আমার তো অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি তো মেডিকেল প্রফেশনের লোক, আমার রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে রাজনীতিতে এসেছি। এইটা আমার কোনো ফ্যাশন নয়, এইটা আমার কিন্তু প্রয়োজন হয়ে গেছে। কারণ যে টিটাগড়ের মানুষ আর ব্যারাকপুরের মানুষ এত প্রেশার দিয়ে আমাকে তুলে রাজনীতিতে দাঁড় করিয়েছে, তারাই এত প্রেশার দিয়েছে তার জন্যে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। কি মনে হচ্ছে আপনি এবার জেতার ব্যাপারে কতটা আশাবাদী, সেটা কি মনে হচ্ছে এই মুহূর্তে? আমি তো রাজনীতিতে জেতার জন্যই এসেছি, আমি জিতবই আর জেতার জন্যই এসেছি। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please.
বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।